এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তো সুতরাং এইবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে যে বিদ্যালয় বন্ধ রেখে আমরা আসলে কি অর্জন করব। তার মানে কি এই শিক্ষার্থীরা কি ঘরে থাকবে, সেটাও তো আমরা দেখছি না। আর এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, রাজধানী ঢাকার যে তাপমাত্রা সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি না। এই মুহূর্তে 40 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে হচ্ছে 5টি জেলায়। বাকি সেই আমাদের 64 জেলার মধ্যে, এই আমাদের এতগুলো জেলার মধ্যে যে আপনার 5টি মাত্র জেলায় সেখানে মানে পূর্বাভাস হচ্ছে 40-এর ঘরে পৌঁছানোর। সেক্ষেত্রে সকল বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়। তো সেটা হচ্ছে আমাদের অবস্থা। আর একটা জেলাতে আমরা শুনতে পেয়েছি একজন শিক্ষক তিনি মৃত্যুবরণ করেছেন। এটা কি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন, তিনি কি বিদ্যালয়ে মানে পড়াশোনা পাঠদান কার্যক্রমকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন, নাকি তিনি মাঠে ঘাটে ছিলেন, সেটা তো আমাদের একটু দেখতে হবে। আর নির্দিষ্ট কোনো জেলাতে যদি অতিমাত্রায় সেটা তাপদাহ হয়, সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় থেকে সেখানে কিন্তু নির্দেশনাও দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে, যাতে তাদের কষ্ট না হয় সেটাও কিন্তু বলা আছে। এখন সব কিছুতেই বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা এগুলো বন্ধ করে দেওয়ার প্রবণতাটা তো আসলে সঠিক নয়। আর ঢাকা শহরকে বা রাজধানীকে কেন্দ্র করেই আমরা যাতে করে সারা দেশকে বিচার না করি, সেটা আমি একটু অনুরোধ রাখবো যে আমাদের দেশের চৈত্র মাসে তাপদাহ হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। আমাদের দেশের চাইতে অনেক বেশি তাপমাত্রা আমাদের প্রতিবেশী দেশগুলোতে সেখানে আছে, আপনারা দেখবেন। সেখানে তো বিদ্যালয় চলছে। তো সেখানে যেহেতু বিদ্যালয় চলছে, আমাদের এখানে না চলার কোনো কারণ নেই। একটা পক্ষ যেটা বাংলাদেশকে অন্ধকারের দিকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তারা যে শিক্ষা পদ্ধতি চাচ্ছে যে বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের আগে থাকতে হবে ধর্মীয় বক্তব্য, সেটা তো আসলে কোনো শিক্ষা পদ্ধতির মধ্যেই পড়ে না। কিন্তু সেটা সেই ধরনের আলোচনা তারা করছেন যে এখানে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষাকে দেখতে হবে। যারা আমাদের স্বীকৃত ধর্মতত্ত্ববিদ, আমাদের আলেম ওলামা বৃন্দ, যারা আমাদের আলিয়া মাদ্রাসার প্রক্রিয়া থেকে যারা জ্ঞান অর্জন করে বড় আলেম ওলামা হয়েছেন, তারা কিন্তু এটা বলছেন না। তারা কিন্তু আমাদের শিক্ষাক্রমকে যথাযথভাবে মেনে নিচ্ছেন এবং সেটাকে আরো সহযোগিতা করছেন। কিন্তু এমন একটা শক্তি বাংলাদেশে এটাকে আক্রমণ করে বেড়াচ্ছে, সেখানে তো আমরা আপনাদের সহযোগিতা অবশ্যই প্রত্যাশী। তারা তো আমার বইই পড়ায় না। আমার বই না পড়ানো এমন একটা গোষ্ঠী আমার বই নিয়ে আমাকে প্রতিবার মতামত দিচ্ছেন, আর একটা রাজনৈতিক শক্তি মিলে এবং আমরা অন্যরা যারা সমালোচনা করছি তারা মিলে সেটাকে কিন্তু আবার অন্যভাবে শক্তিশালী করছি। ইংরেজি ভার্সন নাকি বাংলা ভার্সন, নাকি বাংলা মিডিয়াম, নাকি কওমি মাদ্রাসা, নাকি আলিয়া মাদ্রাসা, সেটা কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ নয়, যদি সে শিখন ফলটা অর্জন করতে পারে। প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য তো শিখন ফলটা আগে অর্জন করা, দার্শনিক বিষয়টা ভিন্ন। শিখন ফল অর্জনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী শিখন ফলের কোনো ধরনের অর্জনের আশেপাশে আমরা সেখানে কিন্তু আমরা প্রত্যাশা অনুরূপ নেতৃবৃন্দের কাছ থেকে সহযোগিতা আমরা পাচ্ছি না। এবং আমি সেখানেই বলবো যে সেই জনগোষ্ঠী কিন্তু আবার যখন আমার জাতীয় শিক্ষাক্রম নিয়ে অভিযোগ করছে, সেই অভিযোগের সাথে যখন আমরা নিজেরাও সমবেত হয়ে যাচ্ছি, তখন আমি তো একটা হিপোক্রেটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে, দ্বিচারিতার মধ্যে আমি যাচ্ছি যে আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্য, দক্ষতা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষাক্রমের প্রতি সমর্থন দিব, নাকি সেই শিক্ষাক্রমকে আমরা এমন চ্যালেঞ্জ করব যে দুটোরই ফলাফল এক।